আসল অপরাধীকে ধরে রুদ্রর নামটা জানতে পারলো অংশু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় নতুন মুখকে যখনই সামনে নিয়ে এসেছে রুদ্র তো তখন দেখে অবাক হয়ে যায়। সেটা আর কেউ নয়, সেটা হলো লাবণ্য। লাবণ্য যে এইভাবে ভোটে দাঁড়াতে পারে এটা তো কোনোভাবেই বিশ্বাস করতেই পারছিল না রুদ্র। রুদ্র তখন ভাবে এবার কি হবে। এর মধ্যে শুটারকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল নতুন মুখ যে আসবে তাকেই যেন শ্যুট করে দেওয়া হয়। শুটারকে যেমন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে শুটার ঠিক রকম সেই কাজ করতেই থাকে। এরপর ফুলকি বলে, জামাইবাবু এত এদিক ওদিক তাকাচ্ছে কেন? দেখে মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু কি ঘটতে চলেছে সেটাই তো বুঝতে পারছি না। কি যে হবে। এর মধ্যেই লাবণ্য তার বাবার পা ধরে নমস্কার করতে যাবে, আর যখনই নিচু হয়েছে তখন একটা গুলি চলে, কিন্তু সেই গুলিটা মাথার ওপর থেকে বেরিয়ে গেছে। লাবণ্যর কোনো ক্ষতি হয়নি, কিন্তু তার পরের গুলিটাই লেগেছে লাবণ্যর হাতে। এরপর রোহিতকে ফুলকি বলে, স্যার দিদিকে বাঁচান। এরপর রোহিত কোনোভাবে লাবণ্যকে ধরে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। এর মধ্যেই অংশু চলে গেছে সেই শুটারের কাছে। সেই শুটারকে ধরেছে আর বলে, বল তোকে কে পাঠিয়েছে, বল, চুপ করে থাকবি না। এরপর শুটার নিজের গায়েই একটা গুলি করে বসে অংশুর বন্দুক দিয়ে। তারপরেই সেই শুটারকেও হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে যাতে শুটারের মুখ থেকে আসল নামটা জানা যায়। তবে ফুলকির আর সেটা প্রয়োজন নেই। ফুলকি বুঝতে পারে রুদ্ররূপ এটা করেছে, এটা অন্য কেউ করতে পারে না। তার মধ্যেই লাবণ্যকে তো হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আর অংশুমান তখন জেঠুমণিকে বলে, মাস্টারমশাই আপনি একদম চিন্তা করবেন না, যে শুটার ছিল তাকেও আমরা ধরতে পেরেছি, কিন্তু তার গুলি লেগেছে, সে এখন হসপিটালে ভর্তি। সে সুস্থ হলে আমরা আসল অপরাধীর নাম ঠিকই জানতে পারবো। আর এর মধ্যেই রোহিত তো প্রচণ্ড রেগে গেছে কে লাবণ্যর এই অবস্থা করেছিল সেটা দেখার জন্য। রুদ্র তখন বলে, এবার আমাকে বলুন মাস্টারমশাই, আমার স্ত্রীর যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব কে নেবে? আপনি নেবেন তার দায়িত্ব, বলুন, চুপ করে থাকবেন না। লাবণ্য আমার স্ত্রী, আমার পারমিশন ছাড়া আমার স্ত্রীকে এইভাবে ভোটে দাঁড়াতে বাধ্য করতে পারেন না আপনি। তার কোনো অধিকার আপনার নেই। হ্যাঁ, আপনার মেয়ে রয়েছে লাবণ্য, কিন্তু তাতে কি হয়েছে? ও তো আমার স্ত্রী। রোহিত বলে, রুদ্র চুপ কর, আর বেশি বাড়াবাড়ি করিস না, অনেক বাড়াবাড়ি করেছিস, দয়া করে চুপ কর। এরপর লাবণ্যকে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলে, যেহেতু গুলিটা হাতের পাশ থেকে বেরিয়ে গেছে তাই সেভাবে কোনো ক্ষতি হয়নি, ঠিক আছে, তবে একটু রেস্টের প্রয়োজন আছে। রুদ্র তখন বলে, না না ডাক্তারবাবু, ব্যাপারটাকে এত ইজিলি নেবেন না, ওর কিন্তু ভালোই লেগেছে, দেখবেন ভবিষ্যতে যেন কোনো সমস্যা না হয়। এরপর রুদ্র এসে বলে, আমার মতন যদি গুলিটা লাগতো তাহলে বুঝতে পারছো কি অবস্থা হতো? সব কিছুতে তোমার বাড়াবাড়ি। তোমাকে ভোটে দাঁড়াতে কে বলেছিল বলো তো? কে বাধ্য করেছে তোমাকে ভোটে দাঁড়াতে? কি দরকার ছিল ভোটে দাঁড়ানোর? এরপরই ফুলকি বলে, বাপরে, আপনাকে তো দেখছি আপনি বড্ড বেশি দিদিকে নিয়ে ভাবছেন। আদেও ভাবছেন তো? রুদ্র তখন বলে, ফুলকি তুমি কিন্তু আমাকে আবারও ইনসাল্ট করছো। এই রকমভাবে আমাকে ইনসাল্ট করতে তুমি পারো না। ফুলকি তখন বলে, কেন পারি না? আমার তো মনে হয় গুলিটা আপনি করেছিলেন, কারণ আপনি বারবার এদিক ওদিক দেখছিলেন। হ্যাঁ, আপনি জায়গাতে ছিলেন না ঠিকই, কিন্তু কে বলতে পারে, আপনি হয়তো লোক রেখে দিয়েছিলেন, নতুন মুখ যেই হবে তাকে শেষ করে দেওয়া হবে। সেখানে যদি আমিও থাকতাম আমাকেও ঠিক এইভাবে শেষ করে দেওয়া হতো। আপনাকে না এখন আর বিশ্বাস আর ভরসা কোনোটাই করে উঠতে পারছি না, তাই জন্যই সন্দেহটা বাড়ছে। রুদ্র বলে, রোহিত তুই তোর স্ত্রীকে চুপ করতে বল, ও কিন্তু ধৈর্যের সমস্ত সীমা পেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এরপরে রোহিত বলে, আমি কিছু জানি না, তুই এখান থেকে যা রুদ্র, তুই আছিস বলেই যেন এখানে সব থেকে বেশি ঝামেলা হচ্ছে। এরপরে রুদ্র বলে, আমাকে তোরা এরকমভাবে বলছিস? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এরপর ঝিনুক হাসতে থাকে আর বলে, আমি ভাবতেই পারছি না রুদ্ররূপ নাকি বলছে ভালোবাসার কথা। আদতেও রুদ্ররূপ কাউকে কখনো ভালোবাসতে পারে? আমার তো কোনোভাবেই মনে হয় না। এরপর ঈশিতা বলে, কেন পারে না? কেন? তুমি মনে হচ্ছে একটু রুদ্রদাকে বেশি চিনে ফেলেছো। আর শোনো, একদম বাড়াবাড়ি করো না, হ্যাঁ, ভুলে যেও না তোমার পজিশনটা কি আর রুদ্রদার পজিশনটা ঠিক কি। এর মধ্যেই রুদ্র তো চলে যায়। তখনই লাবু বলে, ফুলকি আজকে জোর বাঁচান বেঁচে গেছি। আমি যে মরে যাচ্ছিলাম সেটা নিয়ে আমি ভাবছি না, কিন্তু আমি ভাবছি আমি কি আদৌ পারবো? আমার যে খুব নার্ভাস লাগছে।
তখনই রোহিত বলে, তুই ভাবিস না যে তোর আশেপাশে কেউ নেই, আমরা সবাই তোর পাশে আছি, তোর কোনো ক্ষতি হতে দেব না, সব সময় তোকে প্রোটেক্ট করব, তুই আমাদের ওপর একটু ভরসা রাখ। তখন লাবু বলে, ভরসা তো তোদের ওপর আছে রে ভাই, কিন্তু আমার সত্যি এবারে খুব নার্ভাস লাগছে। ফুলকি বুঝতে পারে যেরকম একটা কাণ্ড ঘটেছে তাতে দিদির টেনশন হওয়াটা স্বাভাবিক একটা ব্যাপার, এটাই অস্বাভাবিক আছে বলে কিছু মনে হচ্ছে না। তখনই রোহিত বলে, ফুলকি কি করবে বলো তো? ফুলকি বলে, আসলে দিদির ওপর থেকে তো কম ঝড়ঝাপটা যায়নি, তাই দিদি একটু ভেঙে পড়েছে, একটু সময় যেতে দিন, তখন দেখবেন দিদি একদম ঠিক হয়ে গেছে, দিদির কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না, আমরা সব সময় দিদিকে প্রোটেকশন দেব। এদিকে হৈমন্তীর কাছে খবরটা যায়, হৈমন্তী খুবই কান্নাকাটি করতে থাকে। তখনই রুদ্র এসে বলে, মা তুমি বাবাকে বোঝাও, লাবু এসব কোনোদিনও করেনি, ও পারবে না এসব কিছু করতে, এগুলো কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, আমার স্ত্রীকে নিয়ে এই বাড়াবাড়িটা না করলেই কি নয়। হৈমন্তী বলে, মাস্টারমশাই নিজের মেয়েটাকেও ছাড়লো না, এই রকমভাবে আমার মেয়েটার জীবন নিয়ে খেলছে, আমি সেটা কোনোভাবেই হতে দেব না, আমি এর প্রতিবাদ করবই। ফুলকি তখন বলে, এবারে আমাদেরকে বেরোতে হবে। পারমিতা বলে, ভাই তুমি যাও, হসপিটালের পেমেন্টটা করে দিয়ে এসো, আমরা লাবুকে নিয়ে আস্তে আস্তে যাচ্ছি। এরপরেই লাবুর তো ছুটি হয়ে যায়, লাবুকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় ফুলকিরা। ফুলকি মনে মনে ভাবে, জামাইবাবু এই কাজটা করেছে, কিন্তু আমাদের হাতে এখন কোনো প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া কথা বললে কেউ বিশ্বাসও করবে না, সব দিকেই রয়েছে জ্বালা, তবে যা করার খুব ভালো করে ভেবে চিন্তে করতে হবে, বাড়াবাড়ি কিছু হলে তার ফল যে ভালো হবে না সেটাও আমি জানি। এর মধ্যেই লাবু চলে এসেছে। লাবু আসার পরেই হৈমন্তী লাবুকে জড়িয়ে ধরে খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, আমি তো আমার এক সন্তানকে অনেক আগেই হারিয়েছি, আর এক সন্তান আমার কাছ থেকে যদি চলে যেত আমি কি নিয়ে বাঁচতাম লাবু? বল না, আমি কি নিয়ে বাঁচতাম? আমার কি সত্যি বেঁচে থাকার কোনো ইচ্ছে থাকতো? লাবু বলে, মা আমি তো চলে এসেছি, তুমি কেন এরকমভাবে ভাবছো বলো তো? তুমি একদম এরকমভাবে ভেবো না, যা হবে সব ভালোই হবে, খারাপ কোনো কিছুই হতে দেওয়া যাবে না। কিন্তু হৈমন্তী বুঝতে পারে খারাপ হচ্ছে, যদি লাবণীর কিছু হয়ে যেত তাহলে হৈমন্তী কীভাবে থাকতো সেটা নিয়েই হৈমন্তী ভাবছিল। এর মধ্যেই ফুলকি বলে, জেঠিমা দিদিকে তো সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে এনেছি, আর এরকমভাবে কেঁদো না, তুমি যত কান্নাকাটি করবে তত কিন্তু দিদির খারাপ লাগবে, সেই জন্যই বলছি একদমই কান্নাকাটি করো না। কিন্তু হৈমন্তী বুঝতে পারে যে লাবুর এই ক্ষতির জন্য নাকি ফুলকি দায়ী। রুদ্র তখন বলে, ফুলকির জন্যই তো এত কিছু ঘটছে, তাই যা কিছু দোষ কিন্তু ফুলকির। এরপর ফুলকি বলে, আমি কি করলাম? আমি তো কিছু করি না জামাইবাবু, আপনি যে এত বড় বড় কথা বলছেন, আমি যদি বলি এই সব কিছুর পেছনে আপনি রয়েছেন, তখন কি পারবেন এই কথাটাকে সরিয়ে দিতে? রুদ্র তখন ফুলকির কথা শুনে আরও বেশি করে রেগে যায়।